ফিভার সেগমেন্টে আজকে আমরা আপনাদের সামনে কথা বলবো ডেঙ্গু জ্বর নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাদমান শওকত, কাজ করছি বিডি হেলথ সেন্টার ঘাটারচরে টিবি প্র্যাকটিশনার হিসেবে। আমরা সবাই জানি ডেঙ্গুটা একটা ভাইরাল রোগ, এটা এডিস মশার মাধ্যমে ছড়ায়। নর্মালি এটা বর্ষাকালে এই রোগটা প্রাদুর্ভাব খুব বেশি দেখা দেয়। একটা সময় বলা হতো এডিস মশাটা দিনের বেলাতে কামড় দেয় বেশি, কিন্তু এখন গবেষকরা এবং চিকিৎসকরা এই ধারণা থেকে অনেকটা সরে আসছেন। এখন বলা হচ্ছে যে এডিস মশা দিনে এবং রাতে সমানভাবে কামড় দেয়, যে কারণে আপনাদেরকে অবশ্যই যেসব এরিয়াতে মশার প্রাদুর্ভাব খুব বেশি চেষ্টা করবেন দিন রাতে 24 ঘন্টা মশারি ব্যবহার করার জন্য। কোনো পেশেন্ট যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যায়, যদি পেশেন্টের ডেঙ্গু পজিটিভ চলে আসে, তাহলে অবশ্যই ওই পেশেন্টটাকে 24 ঘন্টা মশারির ভিতর রাখতে হবে, যাতে কোনো মশা ওই ডেঙ্গু আক্রান্ত রোগীকে কামড় দেওয়ার পরে সেই মশাটা যাতে আপনাকে কামড় না দেয়। ডেঙ্গুর 4 রকমের সেরোটাইপ আছে, সোজা বাংলায় বলতে গেলে 1, 2, 3, 4। এবং বলা হয়ে থাকে যে একটা মানুষ তার জীবন দশায় সর্বোচ্চ 4 বার ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে। ডেঙ্গুতে প্রথমবার আক্রান্ত হওয়ার পরে আপনার যে শারীরিক জটিলতাগুলো দেখা দিবে, বলা হয়ে থাকে দ্বিতীয়বার জটিলতাগুলো তার ক্ষেত্রে আরও মারাত্মকভাবে ফেরত আসে। যে কোনো ভাইরাল রোগের মতোই এই রোগেও কিছু কমন ভাইরাল সিমটম থাকে, সেটা হচ্ছে হাই গ্রেড ফিভার, গায়ে ব্যথা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব হওয়া, কোনো কিছু ভালো না লাগা। তবে ডেঙ্গু জ্বরের কিছু বিশেষ লক্ষণ বা ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স থাকে, তার মধ্যে অন্যতম হলো গায়ে ব্যথা, বিশেষ করে জয়েন্ট পেনটা খুব বেশি হওয়া। ডেঙ্গু জ্বরের একটা নাম হচ্ছে ব্রেকবোন ফিভার। এই ব্রেকবোন ফিভারটা বলা হচ্ছে এই কারণে যে পেশেন্ট যে তার জয়েন্ট পেনটা সে অনুভব করে, তার কাছে মনে হয় যে তার হাড়গোড়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এই কারণে এই রোগটার নাম দেওয়া হয়েছে ব্রেকবোন ফিভার। এর সাথে পেশেন্টের মাথা ব্যথা থাকতে পারে, চোখের পেছনে ব্যথা থাকতে পারে, দাঁতের মাড়ি কালো হয়ে যেতে পারে। ডেঙ্গু জ্বরের আমরা 3টা স্টেজে ভাগ করে থাকি। একটা হচ্ছে ফেব্রাইল স্টেজ, সেটা নর্মালি 3 থেকে 4 দিন থেকে থাকে এবং এই সময়টাতে পেশেন্টের জ্বর থাকে হাই গ্রেড। দ্বিতীয় স্টেজ হচ্ছে ক্রিটিক্যাল ফেজ, এটা নর্মালি 2 থেকে 3 দিন থাকে এবং ক্ষেত্র বিশেষে 4 থেকে 5 দিন থাকতে পারে, এবং এই ক্রিটিক্যাল ফেজটাই আমাদের মেন কনসার্নিং বিষয়। আর 3 নম্বর স্টেজটা হচ্ছে রিকভারি ফেজ। এই ফেজ আসার পরে পেশেন্ট আস্তে আস্তে সুস্থতার দিকে আগায় যায়। ক্রিটিক্যাল ফেজে কিছু ওয়ার্নিং সাইন থাকে, এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তীব্র ব্যথা হওয়া, ক্রমাগত বমি হতে থাকা, শরীর খুব দুর্বল, খুব নিস্তেজ হয়ে যাওয়া, হাতে পায়ে পানি চলে আসা, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া। এগুলোতে পেশেন্টের মধ্যে আপনি লক্ষণ কি দেখবেন? যে পেশেন্টের প্রেশারটা কমে যাচ্ছে, আপনি ব্লাড প্রেশার মেপে দেখবেন ব্লাড প্রেশারটা খুবই কম থাকছে, হাতে পায়ে পানি চলে আসছে, হাত পায়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, পেশেন্টের ট্যাকিকার্ডিয়া হচ্ছে বা রেসপন্ডটা খুব বেশি পাচ্ছেন, ট্যাকিপনিয়া হচ্ছে বা পেশেন্ট খুব ঘন ঘন শ্বাস নিচ্ছে। ক্রিটিক্যাল ফেজে বলা হয়ে থাকে যে পেশেন্টের জ্বরটা যখন নেমে যায় তখন থেকে ক্রিটিক্যাল ফেজটা শুরু হয়, এবং ক্রিটিক্যাল ফেজ শুরু হওয়ার পরে এই উপসর্গগুলো দেখা দেয়। এই উপসর্গগুলো কেন আসে এই জিনিসটা আপনাদেরকে আগে বুঝতে হবে। ফেব্রাইল স্টেজ শেষে যখন পেশেন্টের জ্বরটা নেমে যায় তখন শরীরে ডেঙ্গু ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডিটা আমাদের শরীরে অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে এবং এটা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ডিপোজিট হয়। ডিপোজিট হওয়ার পরে যে জায়গায় ডিপোজিট হয় ওই জায়গার ফিজিওলজিক্যাল ফাংশনগুলোকে তারা নষ্ট করে দেয়। বিশেষ করে প্ল্যাটলেট কাউন্টটা কমিয়ে দেয় এবং আমাদের শরীরের রক্তনালীর যে ওয়ালটাকে তারা অনেকগুলো ছিদ্র তৈরি করে দেয়, যে কারণে রক্তে যে প্লাজমা অংশটা সেটা রক্তে চলে আসে, শরীরে চলে আসে, এবং পেশেন্টের তখন প্রেশারটা কমে যায়। রক্তের প্লাজমা অংশ লিক হলে যেটা হবে যে পেশেন্টের তখন আমাদের হাতে পায়ে পানি চলে আসবে এবং পেশেন্টের প্রেশারটা তখন কমে যাবে। আমরা হাসপাতালে দেখি যে রোগীদের মধ্যে প্ল্যাটলেট কাউন্ট কমে যাওয়া নিয়ে একটা খুব প্যানিক একটা সিচুয়েশন তৈরি হয়। আমরা সবসময় বলতে থাকি যে রোগীদের প্ল্যাটলেট কাউন্ট কমান নিয়ে কখনোই দুশ্চিন্তা না করতে, আদারওয়াইজ পেশেন্টের যদি কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন বা রক্তপাত যদি না থাকে। তাহলে এই যে কনসার্নিং বিষয়টা কি, আপনি যখন রোগীকে বাসায় রাখবেন পেশেন্টের প্রেশারটা অল টাইম চেক করবেন, পেশেন্টের প্রেশারটা কমে যাচ্ছে কিনা, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা। এই কথাগুলো আমি বারবার বলছি, কারণ এই জিনিসগুলোই যখন আমরা অ্যাভয়েড করে যাই তখনই পেশেন্টটা খুব দ্রুত মারা যায়। প্রেশার 90/60 বা তার কম হলে পেশেন্টকে অবশ্যই হাসপাতালে দ্রুত ভর্তি করাবেন। কারো প্রেশার আপনি পেতে পারেন 120/100। এটাকে কি আপনি হাই প্রেশার বলবেন? না। কেন? লক্ষ্য করবেন যে এখানে 120 থেকে 120 দিলে আমরা বিয়োগফলটা পাচ্ছি 20। এই বিয়োগফলটাকে আমরা মেডিকেল টার্মে বলি ন্যারো পালস প্রেশার। কোন পেশেন্টের এই ন্যারো পালস প্রেশারটা যখন আপনার 20 বা তারও কম হয়ে যায়, তখন আমরা পেশেন্টটাকে বলি পেশেন্টটা শকে আছে, তখন ওই পেশেন্টটাকে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে। এবং এইসব উপসর্গের সাথে যদি পেশেন্টের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা, হাঁপানির সমস্যা যদি থেকে থাকে, তাহলে আমরা পেশেন্টটাকে হাই রিস্ক ক্যাটাগরিতে রাখি এবং পেশেন্টটার অনতিবিলম্বে পেশেন্টটাকে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দিই। বাচ্চাদের ক্ষেত্রে পেশেন্টের ডিহাইড্রেশন সাইনগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। পেশেন্টের চোখ ডেবে যাচ্ছে কিনা, হাত পা শুকিয়ে যাচ্ছে কিনা, জিভ শুকনা কিনা, মুখ শুকনা কিনা, এবং
অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন যে বাচ্চা আপনাকে বলছে কিনা যে আমার আজকে শরীরটা খুব দুর্বল লাগছে, খুব খারাপ লাগছে। বাচ্চা পেশেন্টের অবশ্যই প্রস্রাবের পরিমাণটা দেখবেন যে ৬ ঘন্টা পর ৬ ঘন্টার মধ্যে কোনো প্রস্রাব না হলো কিনা। যদি এমনটা যদি দেখেন এবং বাচ্চা যদি আপনাকে বলে যে তার শরীরটা খুব খারাপ লাগছে, তাহলে অবশ্যই নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে পেশেন্টটাকে ভর্তি করাবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নেবেন। রক্তপাত বা ব্লিডিংটা একটা অন্যতম একটা উপসর্গ। দেখা যায় যে 10% পেশেন্টের ক্ষেত্রে প্লাটলেট কাউন্ট কমে যাওয়ার কারণে ব্লিডিং হতে পারে। সেক্ষেত্রে আপনি পেশেন্টের যখন ব্লিডিং ম্যানিফেস্টেশন পাবেন, তখন পেশেন্টটাকে অবশ্যই দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন এবং রক্ত যে ঘাটতিটা সেটা ফিল আপ করার জন্য ব্লাড ট্রান্সফিউশন ব্যবস্থা করবেন। যখনই আপনার সন্তান ভূমিষ্ঠ হবে, তখন বার্থ সার্টিফিকেট করার সাথে সাথে আপনার বাচ্চার ব্লাড গ্রুপিংটা করে রাখবেন এবং এটা সারা জীবনের জন্য লিমিট করে রাখবেন, যাতে কোনো ক্রিটিক্যাল মোমেন্টে যখন পেশেন্টের ব্লাড দরকার হবে, তখন ব্লাড টেস্ট করতে দিয়ে ওইখানে হয়তো কোনো সময় নষ্ট না হয়। ডেঙ্গু টেস্ট আপনারা কখন করবেন? ২টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ডেঙ্গু NS1, এটা আমরা প্রথম ৩ দিনে করে থাকি। প্রথম ৩ দিন পার হয়ে গেলে তখন আমরা পেশেন্টকে ডেঙ্গু অ্যান্টিবডি করতে দিই, কারণ তখন আর ডেঙ্গু NS1 রোল থাকে না এবং এটা 4 থেকে 7 দিন পর্যন্ত আমরা মেজার করতে পারি। ডেঙ্গু অ্যান্টিবডি ২টা পার্ট, একটা হচ্ছে IgG, একটা হচ্ছে IgM। যদি পেশেন্টের IgG পজিটিভ আসে, তাহলে আমরা বলে থাকি যে পেশেন্টটা আগে কখনো কোনো একটা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল, এই মুহূর্তে পেশেন্টটার ডেঙ্গু জ্বর নেই। যদি পেশেন্টের IgM পজিটিভ আসে, তার মানে বুঝতে হবে যে পেশেন্টের এখন অ্যাক্টিভ ইনফেকশন আছে, হয়তোবা জ্বর নেই কিন্তু পেশেন্টের এখন অ্যাক্টিভ ইনফেকশন পিরিয়ড চলছে। কোনো পেশেন্ট যদি IgG এবং IgM দুটোই পজিটিভ আসে, তার মানে বুঝতে হবে IgM পজিটিভ থাকা মানে পেশেন্টের এখন একটা অ্যাক্টিভ ফেজ চলছে এবং IgG থাকা মানে পেশেন্টের আগে কোনো একবার ডেঙ্গু জ্বর হয়েছিল এবং এই ক্যাটাগরির পেশেন্টগুলোকে আমরা ক্রিটিক্যাল পেশেন্ট ক্যাটাগরি লিস্টে রাখি। ভিডিও শুরুতে বলেছিলাম ঘরোয়াভাবে আপনারা কি করবেন। আপনারা অবশ্যই রোগীকে মিনিমাম ৩ লিটার ২৪ ঘন্টায় পানি পান করতে বলবেন। এটা আপনারা হিসাব রাখবেন। ১ লিটার পানি বোতল চেষ্টা করবেন দিনে ৩ বার শেষ করার জন্য। ক্ষেত্র বিশেষে পানি বেশি খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটা ফ্যাক্ট এখানে আপনার সাথে আলোচনা করতে চাই যে আমরা সবাই মনে করি যে ডেঙ্গু পেশেন্ট হাসপাতালে ভর্তি করে শিরাপথে স্যালাইন দেওয়া মানেই সব চিকিৎসা শেষ। আসলে তা না। স্যালাইন দেওয়ার ক্ষেত্রে আমরা কিছু নিয়মকানুন ফলো করি। অবশ্যই পেশেন্টের যখন প্রেশার কম থাকবে, তখন পেশেন্টের প্রেশারটা ঠিক রাখার জন্য আমরা শিরাপথে IV স্যালাইন দিব। কিন্তু যদি পেশেন্টের হাতে পায়ে পানি চলে আসে, তাহলে আমরা ধরে নিই যে পেশেন্টের পেটে এবং ফুসফুসে পানি চলে আসছে। সেই ক্ষেত্রে আমরা যদি পেশেন্টটাকে এর মধ্যেও শিরাপথে স্যালাইন দিই, তাহলে এই স্যালাইনটা রোগীর জন্য হিতে বিপরীত হবে। পেশেন্টের কার্ডিয়াক ফেলিউর হতে পারে, যে কারণে আমরা পেশেন্টটাকে তখন স্যালাইন দিই না, মুখে খাওয়াটা এনকারেজ করি। আপনারা তখন বলতে পারেন যে প্রেশার কম, হাতে পায়ে পানি চলে আসছে, স্যালাইন দিতে পারবেন না, তখন আমরা কী করব? তখন আমরা অবশ্যই পেশেন্টটাকে ক্রিটিক্যাল লিস্টে রাখবো এবং পেশেন্টটাকে যথাযথভাবে ICUতে রেফার করে দেবো। সেখানে রোগীদেরকে আমরা এনকারেজ করি যে শত ক্ষুধামন্দা, শত কষ্ট হলেও অবশ্যই মুখে খাওয়াটা ঠিক রাখবেন, তাহলে আপনার স্যালাইনের প্রয়োজন হবে না, আপনি এমনিতেই সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। ডেঙ্গু জ্বরে অনেক পেশেন্টের দেখা যায় প্রচণ্ড ক্ষুধামন্দা এবং বমিভাবের কারণে পেশেন্টের মধ্যে খাবার গ্রহণ করার প্রতি একটা ফোবিয়া বা ভয় চলে আসে। তো অবশ্যই চেষ্টা করবেন কোনো একটা ডিশ একবারে না বসে অল্প অল্প করে বারবার খাওয়াবেন, যাতে পেশেন্টের ফোবিয়াটাও না আসে এবং পেশেন্টটা খাদ্যটা ঠিকমতো গ্রহণ করতে পারে। খাবার খাওয়ার ব্যাপারে কোনো বাছ বিচার নেই, সব রকম খাবারই খাওয়াবেন যেটা তাও খাওয়াতে মন চায়। তবে অবশ্যই খেয়াল রাখবেন যেসব খাবারে পেশেন্টের প্রস্রাব পায়খানার রং চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন ডালিম, ড্রাগন ফল, এই 2টা জিনিস আমাদের এখানে খুব বেশি চলে যে এই 2টা ফল খাওয়ালেই পেশেন্ট সুস্থ হয়ে যাবে। আসলে তা না, খাওয়াতে পারবেন, কিন্তু এই জিনিসগুলো খাওয়ালে হয় কি পেশেন্টের প্রস্রাব পায়খানার রংটা চেঞ্জ হয়ে যায়। তখন আমরা পেশেন্টের বুঝতে পারি না যে এটা কি রক্তপাত হচ্ছে নাকি ফলের রং যাচ্ছে। ডেঙ্গুতে প্লাটলেট কাউন্ট কমে যাওয়ার কারণে ইন্টারনাল ব্লিডিংয়ের কোনো এভিডেন্স না থাকলেও এক্সটার্নাল ব্লিডিং হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে আমরা পেশেন্টটাকে বলি যে 7 থেকে 10 দিন ব্রাশ দিয়ে দাঁত মাজবেন না। সেক্ষেত্রে আপনি আঙ্গুলে পেস্ট মেখে আঙ্গুল দিয়ে দাঁতটা মাজবেন। আরেকটা ফ্যাক্ট এখানে একটু বলতে চাই, পেন কিলার। পেশেন্টের যখন জয়েন্ট পেইন থাকে, জ্বর থাকে, তখন আপনার মনে হবে যে আপনার পেইনটা একটু কমাই। তো এক্ষেত্রে অবশ্যই প্যারাসিটামল এবং ট্রামাডল এই 2টা গ্রুপের বাইরে অন্য কোনো ব্যথা ওষুধ খাওয়ানো যাবে না, কেননা পেশেন্টের এক্ষেত্রে প্লাটলেট কাউন্টটা খুবই কম থাকে এবং যদি আপনি প্যারাসিটামল এবং ট্রামাডল এর বাইরে যদি কোনো ব্যথা ওষুধ খাওয়ান, তাহলে পেশেন্টের প্লাটলেট কাউন্টটা আরও কমে গিয়ে পেশেন্টের রক্তপাতের টেন্ডেন্সিটা আরও বেশি বাড়ায় দিবে। রক্তপাতটা কোন কোন জায়গা থেকে হতে পারে? মাড়ি থেকে, দাঁত থেকে রক্ত বের হতে পারে, নাক দিয়ে বের হতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, অথবা পায়খানার সাথে কুচকুচে কালো আলকাতার মতো পায়খানা হতে পারে। ঘরোয়াভাবে আর কি আপনি স্টেপস নিতে পারবেন? সবসময় মশারি টাঙিয়ে ঘুমাবেন, লম্বা হাতাওয়ালা জামা কাপড় পরবেন, আশেপাশে আনাচে কানাচে
মশা বংশবিস্তার না হয় সেদিকটা খেয়াল রাখবেন। আর আপনার ড্রেন, কমোডের পানি, বালতির পানি, এই জিনিসগুলোতে যাতে মশা ডিম পাড়তে না পারে, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহকে সবসময় স্মরণ করবেন। আসসালামু আলাইকুম।